নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান এই চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টারে এই আঞ্চলিক শক্তির উত্থান অর্থাৎ রিজিওনাল পাওয়ারের কিভাবে ডেভেলপ হয়েছিল সেই নিয়ে আলোচনা করব। তার আগে আমি কিন্তু বলে দিই যে আগের ভিডিওতে আমি বলেছি যে কিভাবে মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল বা হোল মুঘল এম্পায়ারের কিভাবে ডাউনফল হয়েছিল, তার কি কি কারণ ছিল সেটা কিন্তু আমি আগের দিন আলোচনা করেছি, ডিসকাস করেছি। আজকে আমি সেই যে মুঘল কর্তৃত্ব দুর্বল হয়ে গেছিল এটাও আমি বলেছিলাম যে আস্তে আস্তে যখন মুঘল সাম্রাজ্যের শেষের দিকে মুঘল কর্তৃত্ব দুর্বল হয়ে গেছিল বা মুঘল অথরিটি উইক হয়ে গেছিল, সেই সময় কিন্তু কিছু আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল। সেই আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা। এই তিনটে আঞ্চলিক শক্তি এরা কিন্তু সেই সময় তাদের ডেভেলপ হয়েছিল। তবে এই যে তিনটে অঞ্চল এদের শাসন করত কিন্তু মুঘল প্রাদেশিক শাসকরা অর্থাৎ মুঘল প্রভিন্সিয়াল রুলার, এরাই কিন্তু শাসন করত এই বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা। এবং মজার বিষয় কি জানো তো, এরা নিজের এই সমস্ত অঞ্চলে শাসন করত, কিন্তু তারা কিন্তু মুঘল কর্তৃত্বকে কোনো মুঘল কর্তৃত্ব বা মুঘল প্রশাসনকে, কেন্দ্রীয় প্রশাসনকে তারা কিন্তু সরাসরি কখনো অস্বীকার করেনি, অর্থাৎ তারা কিন্তু সেটাকে মেনে চলতো। কিন্তু বাস্তবে তারা যখন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেদের অঞ্চলে নিত সেটাই কিন্তু তারাই সর্বেসর্বা ছিল বা তারাই কিন্তু ফাইনাল ডিসিশনটা নিজেদের এরিয়াতে নিত। এটাই হচ্ছে আঞ্চলিক শক্তির এইভাবে উত্থান ঘটেছিল। তাই এবার আমি প্রথমেই আলোচনা করব বাংলা সম্পর্কে। আর বাংলার কথা বলতে গেলেই আমাকে মুর্শিদ কুলি খানের কথা বলতে হয়। কেন? কারণ মুর্শিদ কুলি খানেরই নেতৃত্বে বাংলা একটা আঞ্চলিক শক্তি হিসাবে উত্থান ঘটেছিল বা বাংলার উত্থান ঘটেছিল। অর্থাৎ মুর্শিদ কুলি খানের লিডারশিপেই বেঙ্গল একটা রিজিওনাল পাওয়ার হিসাবে তার ডেভেলপ হয়েছিল। এটা আমি এইবারে মুর্শিদ কুলি খাঁ সম্পর্কে আলোচনা করব। এবারে মুর্শিদ কুলি খাঁ তিনি কে ছিলেন এটা আমাদের আগে বুঝতে হবে। মুর্শিদ কুলি খাঁ ছিলেন মুঘল দরবারে ঔরঙ্গজেবের সময়। ঔরঙ্গজেব যখন মুঘল সম্রাট ছিলেন তখন তিনি এই সুবা বাংলা বা বাংলায় রাজস্ব আদায়ের ঠিক মতো হচ্ছে কিনা তার জন্য তিনি মুর্শিদ কুলি খাঁকে দেওয়ান পদে নিযুক্ত করেন। অর্থাৎ ঔরঙ্গজেব যখন মুঘল সম্রাট ছিলেন বা তার রুলিং টাইমে তিনি বাংলাতে বা বেঙ্গলে ঠিকমতো ল্যান্ড থেকে ট্যাক্স আদায় হচ্ছে কিনা সেইটা দেখভাল করার জন্য বা সেই দিকে নজর রাখার জন্যই তিনি মুর্শিদ কুলি খানকে দেওয়ান পদে, দেওয়ান মানে চিফ অফিসারের পদ, এই পদে অ্যাপয়েন্ট করেন। এবং মুঘল সম্রাটের পরবর্তী সময় কিন্তু সম্রাট বাহাদুর শাহ তিনিও কিন্তু ওই মুর্শিদ কুলি খানকে কিন্তু দেওয়ান পদে বহাল রাখেন। মানে ওই মুর্শিদ কুলি খান ও তার আমলেও কিন্তু ওই দেওয়ানির কাজ বা চিফ অফিসারের যে দায়িত্ব, রেসপন্সিবিলিটি সেটা কিন্তু পালন করতেন। এবং তারপরে মুঘল সম্রাট ফারুক শিয়ার তিনিও তাকে দেওয়ান পদে পাকাপাকি ভাবে নিযুক্ত করেন। মানে মুঘল সম্রাট ফারুক শিয়ার এই মুর্শিদ কুলি খানকে দেওয়ান পদে, মানে চিফ অফিসারের এতদিন যে পদটা ছিল এটাতে একদম পার্মানেন্ট একটা তাকে পোস্ট দেন। এবং আরেকটা কি করে, তিনি 1717 খ্রিস্টাব্দে 1707 মুর্শিদ কুলি খাঁকে মুঘল সম্রাট ফারুক শিয়ার নাজিম পদ দেন। নাজিম পদ মানে কি? মুসলমানদের একটা শাসনকর্তা বলা হয়। নাজিম মানে হচ্ছে মুসলমানদের শাসনকর্তা। অর্থাৎ 1707 মুঘল সম্রাট ফারুক শিয়ার তিনি কিন্তু মুর্শিদ কুলি খানকে নাজিম পোস্ট দেন। নাজিম পোস্ট মানে হচ্ছে মুসলিম গভর্নিং পোস্ট, এই পোস্টটা তিনি দেন। এবারে কি হয়, একদিকে তিনি তো দেওয়ান ছিলেন মুর্শিদ কুলি খান বাংলার, তারপর আবার নাজিম পদ অর্থাৎ চিফ অফিসারের পোস্ট আবার নাজিম পোস্ট। এই যে যৌথ দায়িত্ব বা কালেকটিভ রেসপন্সিবিলিটি পালন করার জন্য তার ক্ষমতা কিন্তু বাংলায় চূড়ান্ত হয়ে ওঠে। অর্থাৎ তিনি কিন্তু বেঙ্গলে খুব পাওয়ারফুল হয়ে ওঠেন এই মুর্শিদ কুলি খান, এবং তারই নেতৃত্বে আস্তে আস্তে বাংলা আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান ঘটে বা বেঙ্গলের ডেভেলপ হয়।
এবার এই মুর্শিদ কুলি খাঁ তার সময় কি হয়েছিল, তার সময় একদল জমিদার শ্রেণী ছিল, মানে ধনী জমিদার শ্রেণী তার সময় ছিল। তারা কি করতো, তারা পার্টিকুলার সময় নিজস্ব রাজস্ব দিত, তার পরিবর্তে তাদের নিজেদের অঞ্চলে কিন্তু তারা ক্ষমতা দখল করত। অর্থাৎ কিছু ল্যান্ড ওনার ছিল এই মুর্শিদ কুলি খানের সময়, তারা কি করতো, তারা রেগুলার ট্যাক্স দিত এবং তার পরিবর্তে নিজের এরিয়ায় তারা পাওয়ার ভোগ করত। এটা জমিদার শ্রেণী ছিল। এবং এই মুর্শিদ কুলি খাঁয়ের সময় কিন্তু বাংলা ব্যবসা বাণিজ্য উন্নতি হয় বা রাজনৈতিক পরিস্থিতি ব্যবসার অনুকূলে ছিল, বা পলিটিক্যালি সেই সময় বেঙ্গলে বিজনেসের ফেভারে ছিল। তাই জন্য কি হতো, বিভিন্ন দ্রব্য বাংলা থেকে বিভিন্ন দ্রব্য, সেটা সমুদ্রপথে হোক বা স্থলপথে হোক, বাইরে রপ্তানি করা হতো। অর্থাৎ বেঙ্গলের বিভিন্ন আইটেম সেই সময় সেটা সিল্ক রুটে, সি রুটে হোক বা বাই রোড, সি রুটে হোক বা বাই রোড, যেভাবেই হোক সেগুলো কিন্তু বাইরে ইম্পোর্ট করা হতো। এবং এই যে ব্যবসা, এই ব্যবসাগুলি নিয়ন্ত্রণ করতো কারা, কিছু হিন্দু ব্যবসায়ী, কিছু মুসলিম ব্যবসায়ী, কিছু আর্মেনীয় ব্যবসায়ী। অর্থাৎ হিন্দু, মুসলিম, আর্মেনীয় বিজনেসম্যানরা এই বিজনেসটাকে কন্ট্রোল করতো। এবার এই হিন্দু ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উমিচাঁদ। হিন্দু ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য কে ছিলেন, উমিচাঁদ। এবং আর্মেনীয় ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন খোজা ওয়াজিদ। আর্মেনীয় ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন খোজা ওয়াজিদ। এই যে ব্যবসায়ীরা, এরা কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকেই ক্ষমতা সম্পন্ন ছিল তা নয়, তারা কিন্তু রাজনৈতিক দিক থেকেও কিন্তু প্রভাবশালী ছিল। অর্থাৎ এই যে হিন্দু, মুসলিম বা আর্মেনীয় বিজনেসম্যান, এরা কিন্তু শুধুমাত্র ইকোনমিক্যালি স্ট্রং ছিল তা না, তারা কিন্তু পলিটিক্যালিও কিন্তু পাওয়ারফুল ছিল। এবং এই যে মুর্শিদ কুলি খাঁ, এদের সাহায্যের উপর কিন্তু নির্ভর করে থাকতো। অর্থাৎ মুর্শিদ কুলি খাঁ এই সমস্ত বিজনেসম্যানদের সাহায্য বা হেল্পের উপর ডিপেন্ডেবল থাকতো। এ প্রসঙ্গে বলতে পারি, একজনের কথা উল্লেখ করতে পারি, তিনি হলেন একজন মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারী জগৎ শেঠ। কে? মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারী জগৎ শেঠ, এর কথা আমি এ প্রসঙ্গে বলতে পারি। একজন মুর্শিদাবাদের একজন ফেমাস একজন ইনভেস্টার, মানি ইনভেস্টার জগৎ শেঠ, তার কথা এবার আলোচনা করব। এবার এই জগৎ শেঠ কিন্তু বাংলার কোষাগার এবং টাকশাল এগুলি পরোক্ষভাবে কিন্তু সেই সময় নিয়ন্ত্রণ করত। অর্থাৎ এই জগৎ শেঠ এতটাই পাওয়ারফুল ছিল যে তিনি বেঙ্গলের যত ট্রেজারি এবং মিল এগুলোকে তিনি কিন্তু ইনডাইরেক্টলি কন্ট্রোল করতেন। এবার এই জগৎ শেঠ কে ছিলেন বা তার কি ভূমিকা ছিল একটু আলোচনা করা যাক। জগৎ শেঠ মুর্শিদাবাদে যে সিরাজ বিরোধী উদ্যোগ হয়েছিল, যে মুর্শিদাবাদ যে সিরাজ উদ্দৌলা বিরোধী যে উদ্যোগ হয়েছিল, সেক্ষেত্রে জগৎ শেঠের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। অর্থাৎ মুর্শিদাবাদে যে সিরাজের এগেনস্টে যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু জগৎ শেঠ একটা ইম্পর্টেন্ট রোল নিয়েছিল। এই জগৎ শেঠ কে ছিলেন? এই জগৎ শেঠ কিন্তু কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির নাম নয়, এটি ছিল একটা বণিক পরিবারের, নির্দিষ্ট বণিক পরিবারের একটা উপাধি। অর্থাৎ জগৎ শেঠ এটা ছিল একটা মুর্শিদাবাদে একটা পার্টিকুলার মার্চেন্ট ফ্যামিলির একটা টাইটেল। এরা কি করতো? এরা নিজেদের মুদ্রা নিজেরাই তৈরি করতো, মুদ্রা অর্থাৎ কয়েন, এগুলো নিজেরাই তৈরি করতো। আর কি করতো? মহাজনী ব্যবসা করতো, অর্থাৎ মানি লেন্ডারের বিজনেস করতো। এবং অ্যাকচুয়াল তারা কিন্তু মুর্শিদাবাদে কি করেছিল, তারা একটা ব্যাংক ব্যবস্থা তৈরি করেছিল বা ব্যাংক সিস্টেম চালু করেছিল। তাই অর্থনৈতিকভাবে কিন্তু যথেষ্ট জগৎ শেঠ ক্ষমতা সম্পন্ন ছিল বা তাদের পরিবার যথেষ্ট ক্ষমতা সম্পন্ন ছিল, এবং বাংলার অর্থনীতি কিন্তু তারাই নিয়ন্ত্রণ করত। এই জগৎ শেঠ কিন্তু বেঙ্গলের ইকোনমিক সিস্টেমটাকে কন্ট্রোল করত। এবং মুর্শিদাবাদে যে বাংলার নবাবের দরবার, সেখানেও কিন্তু জগৎ শেঠের যথেষ্ট প্রভাব ছিল বা ইম্প্যাক্ট ছিল। এবং সেই কারণে যখন সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন, তখন সেটা তোমরা পরে পড়বে, সিরাজউদ্দৌলা যখন বাংলার নবাব হন, তখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজের বিরুদ্ধে যে উদ্যোগ বা ইনিশিয়েটিভ নিয়েছিল, সেটার ক্ষেত্রে কিন্তু জগৎ শেঠের সাহায্যতে তারা কিন্তু সেই উদ্যোগটা নিতে পেরেছিল। এবং আরেকটা মজার বিষয় কি জানো তো, এই জগৎ শেঠ কিন্তু মীর জাফরকে খুব পছন্দ করতেন, তার খুব পছন্দের ব্যক্তি ছিল, মীর জাফরকে খুব লাইক করতেন। এবং সেই কারণে যখন পলাশীর যুদ্ধ হয়, পলাশীর যুদ্ধের পরে যখন এই বাংলার নবাব হিসাবে যখন মীর জাফরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিযুক্ত করেন, তখন কিন্তু জগৎ শেঠের সম্মতি
ছিল বা জগৎ শেঠের সম্মতিতেই কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব হিসাবে মীর জাফরকে নিযুক্ত করেন, তারই পারমিশনে। এটা কিন্তু বিশাল একটা ক্ষমতার ব্যাপার এবং বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু জগৎ শেঠের ছিল। এবারে আমি আবার মুর্শিদ কুলি খাঁয়ের কথায় চলে আসি। মুর্শিদ কুলি খাঁ 1727 খ্রিস্টাব্দে মারা যান। মুর্শিদ কুলি খাঁ 1727 তার ডেথ হয় এবং মুর্শিদ কুলি খাঁ মারা যাওয়ার পর তার যে উত্তরাধিকারী বা ইনহেরিটেন্সরা ছিল তারা নিজেদের মধ্যে ক্ষমতা দখল নিয়ে লড়াই শুরু করে দেয়। মানে কে ক্ষমতা দখল করবে, কে পাওয়ার পাবে, তাই নিয়ে তাদের মধ্যে একটা ফাইট শুরু হয়ে যায়। আর সেই সুযোগে জগৎ শেঠ কি করে, জগৎ শেঠ এবং কিছু ধনী আরো বণিকদের বা জমিদার শ্রেণীদেরকে নিয়ে তাদের সাহায্যে এই মুর্শিদ কুলি খাঁয়েরই সেনাপতি আলীবর্দী খাঁ, তারই জেনারেল আলীবর্দী খাঁ তিনি বাংলার ক্ষমতা দখল করে নেন এবং এই আলীবর্দী খাঁয়ের সময়ে কিন্তু বাংলার অধিকার মুঘল অথরিটি বা মুঘল কর্তৃত্ব পুরোপুরি কিন্তু হারায়। অর্থাৎ এই বাংলার যত কিছু প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত মুঘল দরবারে কিন্তু আর খবরটা পৌঁছাতো না আলীবর্দী খাঁয়ের সময়। মানে মুঘল কোর্টে গিয়ে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড কোনো নিউজ সেটা কিন্তু আর মুঘল কোর্টে গিয়ে পৌঁছাতো না এই আলীবর্দী খাঁ যখন বাংলায় শাসন করতেন বা যখন তিনি রুলার ছিলেন। অর্থাৎ আলীবর্দী খাঁ বাংলা, বিহার, উড়িষ্যা এই 3 জায়গায় একটি স্বশাসিত শাসন ব্যবস্থা চালু করেন, অর্থাৎ সেলফ গভর্নিং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন চালু করেন এই আলীবর্দী খাঁ। কিন্তু তিনিও এত কিছু করার পরে 1756 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় বা 1757 আলীবর্দী খাঁ কিন্তু মারা যান এবং তারই নাতি বা দৌহিত্র সিরাজউদ্দৌলা পরবর্তীকালে বাংলার নবাব হন। অর্থাৎ আলীবর্দী খাঁয়ের গ্র্যান্ডসন, তার ডেথের পরে তারই গ্র্যান্ডসন সিরাজউদ্দৌলা বাংলার নবাব হিসাবে অ্যাপয়েন্টেড হন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সিরাজউদ্দৌলা কিন্তু বেশি দিন বাংলার নবাব হিসাবে থাকতে পারেননি। কেন? তার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বিভিন্ন গোষ্ঠী নেতা, মানে সেই সময় মুঘল দরবারের গোষ্ঠী নেতারা, তাদের মধ্যে সংঘাত হয় এবং তার পরিণতিতেই কিন্তু পলাশীর যুদ্ধ হয়, সেটা তোমরা পরে পড়বে। এবং তারপরে কিন্তু বাংলার কর্তৃত্ব পুরোপুরি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে নেয়। অর্থাৎ সিরাজউদ্দৌলার সঙ্গে পরবর্তীকালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নানা কারণে ফাইট হয় এবং বিভিন্ন মুঘল কোর্টে রুলিং পার্টিদের সঙ্গে সিরাজউদ্দৌলার ফাইট হয় এবং তার ফলে কিন্তু ব্যাটেল অফ পলাশী হয়। আর সেই সুবাদে তারই পরিণতি হিসাবে কিন্তু বেঙ্গলের অথরিটি পুরোপুরি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কন্ট্রোলে চলে যায়। এইভাবে কিন্তু বাংলার উত্থান হয় বা ডেভেলপ হয়, আবার তার ডাউনফল হয় বা তার পতনও ঘটে। এবারে আমি আলোচনা করব আঞ্চলিক শক্তি হিসাবে হায়দ্রাবাদের কিভাবে উত্থান ঘটে, আঞ্চলিক শক্তি হিসাবে হায়দ্রাবাদের কিভাবে ডেভেলপ হয় রিজিওনাল পাওয়ার হিসাবে, এটা আমি এবারে ডিসকাস করব। হায়দ্রাবাদের কথা বলতে গেলে আমাদের বলতে হয় মীর কামার উদ্দিন খান সিদ্দিকীর কথা। কার কথা? মীর কামার উদ্দিন খান সিদ্দিকীর কথা। ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন ঔরঙ্গজেবের সময় মুঘল দরবারে একজন প্রভাবশালী অভিজাত বা একজন পাওয়ারফুল অ্যারিস্টোক্রেট। এটা ছিলেন মীর কামার উদ্দিন খান সিদ্দিকী এই ব্যক্তি এবং তারই হাত ধরে কিন্তু হায়দ্রাবাদ একটি স্বাধীন রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়। এই যে কামার উদ্দিন খান সিদ্দিকী, একে সম্রাট ঔরঙ্গজেব যেহেতু এত প্রভাবশালী ছিলেন বা পাওয়ারফুল ছিলেন, তাই তাকে খুশি হয়ে ঔরঙ্গজেব চীন কুলিজ খান এই উপাধিতে ভূষিত করেন। কিতে? চীন কুলিজ খাঁ এই ডিগ্রিতে বা এই অনারে ভূষিত করেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। কাকে? এই মীর কামার উদ্দিন খান সিদ্দিকীকে। আবার মুঘল সম্রাট ফারুক শিয়ার পরবর্তীকালে তাকে নিজাম উল মুলক এই উপাধিতে ভূষিত করেন বা এই অনারে তাকে এই অনারটা দেন মুঘল সম্রাট ফারুক শিয়ার। এবং আরেকজন মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তিনিও কিন্তু খুশি হয়ে তাকে আসফ ঝাঁ এই টাইটেল দেন বা এই উপাধিতে ভূষিত করেন। তবে এতগুলো টাইটেল থাকা এবং নাম থাকা সত্ত্বেও মূলত আমরা তাকে নিজামুল মুলক বলেই চিনি। হায়দ্রাবাদের আঞ্চলিক শক্তি হিসাবে যেভাবে উত্থান ঘটলো বা হায়দ্রাবাদের শাসক হিসাবে আমরা কিন্তু ওর একটা নামকে বেশি চিনি, সেটা হলো নিজামুল মুলক, কিন্তু তার কিন্তু এতগুলো নাম এবং টাইটেল ছিল। যাই হোক,
এই যে নিজামুল মুলক তিনি 1724 খ্রিস্টাব্দে বা 1724 হায়দ্রাবাদকে একটি স্বাধীন রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করেন বা একটা ইন্ডিপেন্ডেন্ট কিংডম হিসাবে এস্টাবলিশ করেন। কে? এই নিজামুল মুলক ওরফে মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। এই যে তোমার নিজামুল মুলক তিনি কিভাবে করেছিলেন এই হায়দ্রাবাদকে স্বাধীন? অ্যাকচুয়াল মুঘল প্রাদেশিক শাসক মুবারিজ খান, মুঘল প্রাদেশিক শাসক মানে হচ্ছে মুঘল প্রভিন্সিয়াল রুলার, তিনি ছিলেন সেই সময় মুবারিজ খান। হায়দ্রাবাদে তিনি স্থায়ীভাবে বা স্বাধীনভাবে কিন্তু শাসন করতেন সেই সময়। কিন্তু এই নিজামুল মুলক তাকে 1723 খ্রিস্টাব্দে বা 1723-তে তাকে পরাজিত করেন বা হারিয়ে দেন এবং তার ঠিক 1 বছর পর তিনি দাক্ষিণাত্যের সুবেদার হন। কে? এই নিজামুল মুলক এই মুবারিজ খানকে হারিয়ে দিয়ে 1 বছর পর দাক্ষিণাত্যের সুবাদার হন। সুবাদার মানে হচ্ছে একটা মিলিটারি পোস্ট, সাউথে একটা সুবাদার হিসাবে কিন্তু তিনি এই হায়দ্রাবাদে আস্তে আস্তে 1 বছর পর স্থায়ীভাবে শাসন ব্যবস্থা শুরু করেন। কে? নিজামুল মুলক পার্মানেন্টলি হায়দ্রাবাদে তার অ্যাডমিনিস্ট্রেশন চালানো শুরু করেন। সেটা কত খ্রিস্টাব্দে? 1724 খ্রিস্টাব্দে। 1723 খ্রিস্টাব্দে একে পরাজিত করেন, মুবারিজ খানকে পরাজিত করেন। তারপর 1724 খ্রিস্টাব্দে তিনি হায়দ্রাবাদে স্থায়ীভাবে শাসন শুরু করেন এবং তিনি 1740 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদকে একটি স্বাধীন রাজ্য হিসাবে তার আত্মপ্রকাশ ঘটান। এই যে নিজামুল মুলকের সময় হায়দ্রাবাদের সঙ্গে কিন্তু মুঘল কর্তৃত্বের আনুষ্ঠানিক সম্পর্ক কিন্তু বজায় ছিল, মানে হচ্ছে ফর্মাল রিলেশনশিপ মুঘল অথরিটির সঙ্গে হায়দ্রাবাদের সে সময় অর্থাৎ নিজামুল মুলকের সময় কিন্তু ছিল। কিন্তু মজার বিষয় কি জানো তো, যত রকম হায়দ্রাবাদে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড বা প্রশাসনিক বিষয় সংক্রান্ত যা কিছু সিদ্ধান্ত বাস্তবে সেটা কিন্তু নিজামুল মুলক নিজেই নিতেন, অর্থাৎ ফাইনাল ডিসিশনটা কিন্তু তিনিই নিতেন। যে কোনো হায়দ্রাবাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড যে কিছু বিষয় বা ম্যাটার থাকতো সে বিষয়ে সিদ্ধান্ত নিতেন কিন্তু এই নিজামুল মুলক। তাই এক কথায় আমরা বলতে পারি যে এই নিজামুল মুলকের সময় হায়দ্রাবাদে প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটেছিল, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন হয়েছিল। কোথায়? হায়দ্রাবাদে। কার সময়? নিজামুল মুলকের সময়। এইভাবে কিন্তু আঞ্চলিক শক্তি হিসাবে কিন্তু নিজামুল মুলকের হাত ধরে হায়দ্রাবাদের উত্থান হয়েছিল বা ডেভেলপ হয়েছিল। এবারে বলবো আঞ্চলিক শক্তি হিসাবে কিভাবে অযোধ্যার উত্থান ঘটলো। অযোধ্যার কিভাবে আঞ্চলিক শক্তি হিসাবে বা রিজিওনাল পাওয়ার হিসাবে ডেভেলপ হয়েছিল সেইটা আমি এবারে আলোচনা করব। এবং অযোধ্যার কথা বলতে গেলে আমাদের কার কথা বলতে হয়? প্রথমেই বলতে হয় সাদাত খানের কথা। কার কথা? সাদাত খানের কথা। ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন মুঘল প্রশাসক। ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন মুঘল অ্যাডমিনিস্ট্রেটর। তিনি 1722 খ্রিস্টাব্দে এই সাদাত খান 1722 খ্রিস্টাব্দে এই সাদাত খানের নেতৃত্বেই হায়দ্রাবাদ এই অযোধ্যা কিন্তু একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি। অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে। কার নেতৃত্বে? এই সাদাত খানের নেতৃত্বে 1722 খ্রিস্টাব্দে। অর্থাৎ 1722-তে এই সাদাত খান তার লিডারশিপে অযোধ্যা একটি সেলফ গভর্নিং আঞ্চলিক শক্তি রিজিওনাল পাওয়ার হিসাবে ডেভেলপ হয়। কার? অযোধ্যার এই সাদাত খানের লিডারশিপে। এই সাদাত খান ছিলেন একজন মুঘল প্রশাসক বা মুঘল অ্যাডমিনিস্ট্রেটর। তার কি কাজ ছিল? তিনি কি করতেন? অযোধ্যায় যত রকম স্থানীয় নেতা এবং গোষ্ঠী, স্থানীয় রাজা এবং গোষ্ঠী নেতা তারা যে বিদ্রোহগুলো করত সেগুলোর মোকাবিলা করার দায়িত্ব ছিল এই সাদাত খানের উপরে। এবার এই যে যত রকম অযোধ্যার লোকাল কিং এবং রুলিং পার্টি এদের যে একটা রিবেলিয়ন, এগুলোকে তিনি ফেস করতেন। এগুলো থেকে অযোধ্যাকে প্রোটেক্ট করা, এটা দায়িত্ব ছিল কার উপরে? এই সাদাত খানের উপরে। এবং তিনি সেই কাজটি খুব ভালোভাবে তাড়াতাড়ি সেরে ফেলেন বা সেটা ভালোভাবে কমপ্লিট করেন সাকসেসফুলি। এবং সে কারণে খুশি হয়ে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তাকে বুরহান উল মুলক
এই অনারে ভূষিত করেন বা এই উপাধি দেন। কাকে? সাদাত খানকে। তার কাজের জন্য খুশি হয়ে নবাব মোহাম্মদ শাহ তাকে এই দেন বুরহান-উল মুলক সম্রাট, মুঘল সম্রাট। এবং সেই সুযোগে যখন সাদাত খান এই যে মুঘল সম্রাট খুশি হয়েছেন, সেই সুযোগে তিনি তারই সহায়তায় তিনি কি করলেন, তারই জামাই সফদরজং, তার জামাই সফদরজং তাকে তিনি হায়দ্রাবাদের প্রশাসক হিসাবে নিযুক্ত করেন। কার সহায়তায়? এই মুঘল সম্রাট মোহাম্মদ শাহের সহায়তায়। জামাই অর্থে তার সানির ল, তাকে সফদরজং তাকে তিনি এই অযোধ্যার অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে তিনি অ্যাপয়েন্ট করেন, নিযুক্ত করেন। এবং তারপর তিনি কি করেন, খুব তাড়াতাড়ি অযোধ্যার দেওয়ানির যে দপ্তর তাকে দিল্লির নিয়ন্ত্রণ থেকে সরিয়ে আনেন। কে? সাদাত খান। সাদাত খান জামাইকে তো বসিয়ে দেন অযোধ্যার প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, কিন্তু কাজকর্ম বা বুদ্ধিটা কিন্তু তিনিই করেন বা তিনিই পরিচালনা করেন। তিনি প্রথমেই তার অযোধ্যার যে দেওয়ানের দপ্তর বা চিফ অফিসারের যে অফিস, সেটাকে দিল্লির নিয়ন্ত্রণ থেকে বা দিল্লির কন্ট্রোল থেকে সরিয়ে আনেন। তার ফলে কি হয়, রাজস্ব, অযোধ্যার রাজস্ব সংক্রান্ত কোনো খবরাখবর মুঘল দরবারে গিয়ে তারপর থেকে আর পৌঁছাতো না, মানে নিয়মিত তারা রাজস্ব কিন্তু আর দিত না। অর্থাৎ যখন সফদরজং প্রশাসক হয়ে যান, তখন অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যান, তখন কি হয়, যত রকম এই ট্যাক্স রিলেটেড, মানে যত কিছু অযোধ্যার ট্যাক্স রিলেটেড যে কোনো নিউজ মুঘল কোর্টে গিয়ে কিন্তু আর পৌঁছাতো না। তার কারণ হচ্ছে দিল্লির নিয়ন্ত্রণ থেকে এই দেওয়ানি দপ্তরকে বা এই চিফ অফিসারের অফিসকে কিন্তু সাদাত খান সরিয়ে দিয়েছিলেন। এটা কিন্তু তিনি কৌশল করেছিলেন। এবং এই সাদাত খানের আমলে কি হয়েছিল, সাদাত খান আরো কিছু করেছিলেন। তিনি আগে যে জায়গিরদারি ব্যবস্থা ছিল মুঘল আমলে, সেই সময় কিন্তু সেই জায়গিরদারি ব্যবস্থায় শুধু অভিজাত শ্রেণী বা এলিট ক্লাসরাই নিযুক্ত হতে পারতো বা অ্যাপয়েন্টেড হতে পারতো। কিন্তু সাদাত খান কি করলেন, এই অভিজাতদের ছাড়াও কিন্তু অনেক অনভিজাত বা এলিট ক্লাস ছাড়া অন্যান্য শ্রেণীকেও কিন্তু অ্যাপয়েন্ট করতে থাকেন বা নিযুক্ত করতে থাকেন এই জায়গিরদারি ব্যবস্থায়। এবং এই সাদাত খানের আমলে কিন্তু অযোধ্যা বাণিজ্যের দিক থেকে অনেক উন্নতি হয় বা বিজনেসে কিন্তু অনেক ইমপ্রুভ হয় বা ডেভেলপ হয় এই অযোধ্যায়। এটা সাদাত খানের সময়। এবং সাদাত খান শাসকের সমর্থনে, এই সাদাত খানের সমর্থনে এই অযোধ্যায় একটি শাসক গোষ্ঠী গড়ে ওঠে, একটা শাসক গোষ্ঠী, অ্যাডমিনিস্ট্রেটিভ গোষ্ঠী, রুলিং পার্টি তারা কিন্তু গড়ে ওঠে। এবং তাদের মধ্যে সংখ্যা, কাদের সংখ্যা ছিল, এখানে ছিল ভারতীয় মুসলমান, হিন্দু এবং আফগান, এদের সংখ্যা বেশি ছিল। অর্থাৎ ইন্ডিয়ান মুসলিম, হিন্দু এবং আফগান এদের ম্যাক্সিমাম সংখ্যা ছিল এই রুলিং পার্টিতে, যেটা সাদাত খানের সমর্থনে তৈরি হয়েছিল। এবং সাদাত খান 1740 খ্রিস্টাব্দে তিনি কিন্তু মারা যান। সাদাত খান 1740 খ্রিস্টাব্দে মারা যান। তার মারা যাওয়ার আগে পর্যন্ত কিন্তু মুঘল কর্তৃত্বের সঙ্গে কিন্তু ওই আনুষ্ঠানিক সম্পর্ক কিন্তু তিনি নষ্ট হতে দেননি। অযোধ্যার সঙ্গে মুঘল কর্তৃত্বের যে আনুষ্ঠানিক সম্পর্ক বা ফর্মাল রিলেশনশিপ মুঘল অথরিটির সঙ্গে, সেটা কিন্তু সাদাত খান তিনি কিন্তু নষ্ট হতে দেননি। কিন্তু তার যখন তিনি 1740 খ্রিস্টাব্দে মারা যান বা তার ডেথ হয়, তখন কিন্তু ততদিনে অযোধ্যায় একটা রাজনৈতিক স্থায়ী ব্যবস্থা বা শুরু হয়ে গেছিল। রাজনৈতিক পলিটিক্যালি একটা পার্মানেন্ট সিস্টেম কিন্তু অযোধ্যায় চালু হয়ে গেছিল যখন সাদাত খানের মৃত্যু হয় তার আগে। এরপর সাদাত খানের পরে তার জামাই অর্থাৎ তার সানির ল কিন্তু আস্তে আস্তে 1754 অর্থাৎ 1754 খ্রিস্টাব্দে সফদরজং কিন্তু মারা যান। এবং তারই ছেলে সুজাউদ্দৌলা তিনি অযোধ্যার শাসক হন বা অযোধ্যার রুলার হন। এবং সুজাউদ্দৌলাও 1764 খ্রিস্টাব্দ মানে 10 বছর তারপরে বক্সারের যুদ্ধের আগে পর্যন্ত তিনি কিন্তু অযোধ্যার শাসক ছিলেন। অর্থাৎ 1764 যে ব্যাটেল অফ বক্সার হয় তার আগে পর্যন্ত কিন্তু 10 বছর, লং 10 ইয়ার সুজাউদ্দৌলা কিন্তু অযোধ্যার শাসক ছিলেন বা রুলার ছিলেন। এইভাবে এই যে আঞ্চলিক শক্তিগুলোর বিভিন্নভাবে উত্থান ঘটে এবং আস্তে আস্তে সেই সমস্ত আঞ্চলিক শক্তিগুলির ক্ষমতা কিন্তু বা তাদের কর্তৃত্ব কিন্তু ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে নেয়, যেটা আমরা পরে আলোচনা করবো। পরে এইভাবে এদের উত্থান ঘটেছিল এবং আস্তে আস্তে এদের পতন হয়েছিল বা ডাউনফল হয়েছিল। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে তিনটি আঞ্চলিক শক্তি কার কার হাত ধরে কিভাবে তাদের উন্নতি হয়েছিল। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি।
এবং এই আলোচনা শেষে আমি আজকেও বলবো সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে মনে রাখবে যে শিক্ষা এটা কিন্তু আজীবন যাত্রা, এবং তোমরা কিন্তু এই যাত্রাপথে এক এক ধাপ করে এগো, এবং এই যাত্রাপথে তোমরা এক এক ধাপ করে এগোতে থাকো। আমি তোমাদের কিন্তু পথ দেখানোর জন্য সবসময় পাশে থাকবো। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। আর যারা যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবেই তোমরা নোটিফিকেশন পাবে আমি কোন দিন কোন শ্রেণী নিয়ে আলোচনা করছি। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।